শুধুমাত্র পশ্চিমবঙ্গ, আসামে মানে বাছাই করে বা একটা স্টেটে কখনো ইউনিফর্ম সিভিল কোড আসতে পারে না। এটা ফান্ডামেন্টালি রং। যদি ইফ ইউ সে ইউনিফর্ম, তাহলে ইউনিফর্ম আমাদের ভারত একসঙ্গে। দ্বিতীয় হচ্ছে যে এই ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা আছে আমাদের সংবিধানের চ্যাপ্টার 4-এ, যেটা আমরা বলি ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি চ্যাপ্টার। তার মানে স্বাধীন দেশের যখন সংবিধান তৈরি হচ্ছে তখন যে অ্যাসেম্বলি ডিবেট হয়েছিল, সেই ডিবেটে বেশ কিছু মানুষ যারা আর্গু করেছিলেন, সওয়াল করেছিলেন, তারা এই চ্যাপ্টারটিকে এনফোর্সেবল ইন কোর্ট করার কথা বলেছিলেন। ইনফ্যাক্ট ডক্টর আম্বেদকরের বিরোধিতা করেছেন এবং বিরোধিতা করে বলেছেন যে না, আজকে আমার দেশের যা রিসোর্সের অবস্থা, আমার দেশের পার্টিকুলারলি যখন ব্রিটিশরা ছেড়ে চলে যাচ্ছে সমস্ত সম্পদ লুট করে, যদি এটাকে আমরা এনফোর্সেবল ইন কোর্ট করি তাহলে যেই ক্ষমতায় আসুক তার পক্ষে এটাকে সামাল দেওয়া মুশকিল হবে। যদি ভারতবর্ষের সব নাগরিক বলে আমার জন্য কাজ দাও, শিক্ষা দাও, স্বাস্থ্য দাও, পারবো না। এবং এই বিশ্বাস ছিল আমাদের যে যেহেতু এখন ব্রিটিশরা থাকছে না, আমার দেশের নাগরিকরা তারা আমাদের দেশের নাগরিকদের দ্বারা নির্বাচিত হয়ে আমাদের প্রতিনিধিত্ব করবে, ফলে যেই থাকুক ক্ষমতায় সে রাষ্ট্রের ওয়েলফেয়ারের পক্ষে কথা বলবে। এই ধারণা থেকেই আমাদের সংবিধান তৈরি হয়েছে। এখন এই সংবিধানের এই ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি, যেটা আমরা ধরে নিতে পারি যে এই নির্বাচিত সরকার যেই আসুক, সে নরেন্দ্র মোদী হোক বা শুভেন্দু অধিকারী হোক, তারা যখন সংবিধানে শপথ নিচ্ছে তখন রাষ্ট্রীয় নীতি তৈরি করার ক্ষেত্রে এই চ্যাপ্টারটি হচ্ছে গাইডিং ফ্যাক্টর। কোর্টে এনফোর্সেবল একটা ভিন্ন কথা, একজন নাগরিক সে গিয়ে বললো আমার তো এই অধিকার আছে, আমার তুমি দিচ্ছ না কেন, দাও, আদালত তুমি নির্দেশ দাও। আর একটা হচ্ছে আমার নির্বাচিত প্রতিনিধি আমার জন্য নীতি রূপায়ণ করতে গেছে, সেই নীতি তৈরি করার সময় এই পলিসি, এই প্রিন্সিপাল মেনে তারা করবে। তাহলে তার মধ্যে একটা প্রিন্সিপাল, একটা নীতি হচ্ছে যে ইউনিফর্মিটি নিয়ে আসতে হবে। এখন এই যে ইউনিফর্ম সিভিল কোড, এই একই চ্যাপ্টারে যখন অন্যান্য বিধিগুলো বলা আছে, সেখানে কোনটাকে প্রাইমারি কনসার্ন স্টেটের ক্ষেত্রে, মানে আমি যখন নীতি, এতগুলো নীতি তো আমি একবার রূপায়ণ করতে পারবো না, আমরা এখন ৭৭ বছর পেরিয়ে এসেছি, তাহলে কোনটাকে প্রাইমারি ধরতে হবে? স্বাধীন হলো দেশ, প্রথম ৫ বছর এই কাজটা করবো, তারপরে ৫ বছর এই কাজটা করবো, তারপরে ৫ বছর এই করবো, এভাবে আমরা আগাতে থাকবো, আমরা কখনো পেছাবো ভাবিনি। তাহলে এই আগানোর ক্ষেত্রে আমাকে প্রথমেই ধরতে হবে আর্টিকেল 39-এর কথা, যেখানে বলা আছে যে এই যে সম্পদ যা আছে তার কনসেন্ট্রেশন হবে না। আমি মাঝে মাঝে এই কথাটা বলি এবং কিছু মিটিংয়ে গিয়েই বলি, আমরা যারা মার্ক্সবাদী ভাবনার মানুষ তারা আমরা বলি অ্যাকুমুলেশন বাই ডিসপোজিশন। আমাদের সংবিধানে যেটা আছে সেখানে বলা আছে, আমি এক্স্যাক্টলি ওটা লাইনটা পড়তে চাই, 39B-তে বলা আছে দ্যাট দ্য ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল অফ দ্য মেটেরিয়াল রিসোর্সেস অফ দ্য কমিউনিটি are so distributed as based to the subserve of common good. C-তে বলা আছে the operation of the economic system does not result in the concentration of wealth and means of production to the common detriment. তাহলে দুটো কথা খুব গুরুত্বপূর্ণ আজকের দিনে, যে আমার দেশে যত রিসোর্সেস আছে, সেটা কয়লা খনি হতে পারে, তেল হতে পারে, হাওয়া বাতাস যা কিছু আছে, তার ব্যবহার এমন হবে যাতে সকলের সুখ ভালো হয়। আর ২ নম্বর কথা বলেছে যেন আপনার অর্থনৈতিক নীতি এমন না হয় যাতে একজনের কাছে অনেক সম্পদ
পুঞ্জীভূত হচ্ছে আর বাকিদের না খেয়ে মরছে। আর এই চ্যাপ্টারের মধ্যেই বলা আছে প্রাইমারি কনসার্ন হচ্ছে মানুষের শিক্ষা, স্বাস্থ্য, শেল্টার নিশ্চিত করতে হবে। আমি এতগুলো কথা এই কারণে বললাম যে আমি আলটিমেটলি যে আর্গুমেন্ট করতে যাচ্ছি তা হচ্ছে এই যে যতক্ষণ না পর্যন্ত আমরা ইকুয়ালিটি নিয়ে আসতে পারবো, ইকুয়ালিটি ইন টার্মস অফ ইকোনমিক স্ট্রাকচার, ইকুয়ালিটি ইন টার্মস অফ সোশ্যাল স্ট্রাকচার, যতক্ষণ আমরা না নিয়ে আসতে পারবো ততক্ষণ আমরা ইউনিফর্মিটির কথা ভাবতেই পারি না। সেটা একটা অলীক কল্পনা, তা কখনো বাস্তবে রূপায়ণ করা সম্ভব না। এই যে যা কিছু বলছি ম্যারেজের ক্ষেত্রে যা যা কিছু হচ্ছে, এই সব কিছু আমরা আসলে ওই কারণটাকে অপসারণ না করে উপরে প্রলেপ লাগানোর চেষ্টা করছি। এই জন্য আজকে যে সমাজ ব্যবস্থা আছে, আমার দেশের হিন্দু ল আগে কোডিফাইড ছিল না, 1955 সালে কোডিফাইড হলো, সাকসেশন 1956 সালে কোডিফাইড হলো। তাহলে যখন কোডিফাই হচ্ছে তখনও কিন্তু আমরা কাস্টমারি লকে অ্যাকনলেজ করলাম এবং সেটাকেই আইনের মধ্যে লিপিবদ্ধ করলাম। তাহলে আমি সত্যবাদী মানবো, আবার বলবো ইউনিফর্ম সিভিল কোড হয় না। কে কাকে বিয়ে করবে, কার সঙ্গে কার সম্পর্ক হবে বলা আছে তো, যে একজন মেজরিটি যার যে এজ যে অ্যাটেন্ড করেছে, যার 18 বছর বয়স হয়েছে, যে নিজের মত দেওয়ার ক্ষমতা রাখে, সে কার সঙ্গে থাকবে, কার সঙ্গে ঘুমাবে, কার সঙ্গে খাবে, সে ডিসাইড করে। 2018 সালে সুপ্রিম কোর্ট, যদি আমি ভুল না বলি, অন্য আছে এখানে, অ্যাডাল্ট্রিটাকে ডিক্রিমিনালাইজ করলো, তাই তো? তাহলে অ্যাডাল্ট্রি এখন আর ক্রিমিনাল ল এর পার্ট নয়, কিন্তু এর সিভিল কনসিকুয়েন্স আছে। সিভিল কনসিকুয়েন্স মানে একজন স্বামী স্ত্রী, সে একসঙ্গে বসবাস করে, তার স্বামী আরেকজনের সঙ্গে সম্পর্ক করছে, আইনে বাধা নেই, কোনো ক্রিমিনাল ফৌজদারি বিধিতে আটকাচ্ছে না, এই অধিকার আপনার আছে। কিন্তু যে স্ত্রী, সে যদি বলে না আমি এই শর্তে থাকবো না এক জায়গায়, তার অধিকার আছে ডিভোর্স করা। এখন বারবার যারা চর্চিত হয় তালাক নিয়ে, যে মুসলিম লয়ে তালাকের যে প্রথা, আমি ভুল বললে সরাসরি এখান থেকে অপোজ করবেন যারা এখানে আছেন, আমি চাই এটা আর্গুমেন্ট আসুক, যে তালাক এটা কোনো পদ্ধতি নাকি। আমি বলছি যে আমরা যারা আইনের পেশায় আছি, আপনারা এর উপর একটা সার্ভে করুন। আমি একদম প্র্যাকটিসের শুরুর দিকে আমার অভিজ্ঞতা আছে, তখন আমি আলিপুর কোর্টে মাঝে মাঝে যেতাম, তো সেখানে জজ সাহেব একজনের ডিভোর্স, মিউচুয়াল ডিভোর্স, এক ভদ্রমহিলা, তাকে বললেন এটা আপনার কত নম্বর হলো, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই উনি মিউচুয়াল ডিভোর্স করেন, একটা লামসাম টাকা নেন, আরেকজনের সাথে বিয়ে করতে চলে যান, তার ইচ্ছা, করতেই পারে, কোনো অসুবিধা নেই। আমি বলছি যে মিউচুয়াল ডিভোর্স যার হলো না, এর সংখ্যা নেহাত কম নয়, এবং আমরা প্রতিনিয়ত মামলা করি, আদালতে গিয়ে তাড়াতাড়ি শেষ করতে হবে, আর টানতে পারছি না, অসহ্য হয়ে যাচ্ছে, আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, এই মেন্টাল অ্যাগনি নিয়ে বইতে পারছি না, এর সংখ্যা আমি বলছি সর্বাধিক। যারা আমরা বলছি যে আমার সঙ্গে আর হচ্ছে না, এবং 1997 সালে, আমি যদি ভুল না করি সালটা, সুপ্রিম কোর্ট যেসব গ্রাউন্ড আইনে বলে দেওয়া আছে ডিভোর্সের ক্ষেত্রে, তার বাইরে গিয়ে বলল, একটা নতুন টার্ম বার করলো, যে ইরিটেবল ব্রেক ডাউন অফ ম্যারেজ। তাহলে এই ব্রেক ডাউন অফ ম্যারেজের কনসেপ্টটা নতুন করে নিয়ে হলো যে আর কোনো রিকনসিলিয়েশনের স্কোপ নেই, এই বিয়েটাকে টেনে নিয়ে যাওয়া মানে মানসিক যন্ত্রণা বাড়বে, বলে শেষ করো এটা। এবং সেসব ক্ষেত্রে এই যে স্ট্যাচুটরি পিরিয়ড আছে রিকনসিলিয়েশনের, সেটাকেও ওয়েভ করে দেওয়ার কথা সুপ্রিম কোর্ট বলেছে। ফলে সুপ্রিম কোর্টও এই মানসিক যন্ত্রণা, যে সম্পর্ক আর নেই, সেই সম্পর্ক কোর্টে বেঁধে ধরে আটকানো যায় না, সম্পর্ক তো মন থেকে হয়। ফলে যেটা বলার চেষ্টা করছি আলটিমেটলি, তাহলে তালাকে যদি যান, যেটাকে ইসলাম ধর্মে তালাকে তৌফিজ বলছে, তালাকে তৌফিজের কনসেপ্টটা হচ্ছে এই, ফার্স্ট তালাক
তারপরে 3 মাস রিকনসিলিয়েশন পিরিয়ড। 3 মাস তার মানে হচ্ছে 4 মাস হলো। এই 3 মাস পরে 4 মাস পরে সে আর একখানা তালাক দিতে পারে। তারপরে আবার 3 মাস রিকনসিলিয়েশন পিরিয়ড, তার মানে হচ্ছে 8 মাস হলো। এই 8 মাস পরে আবার সে থার্ড তালাক দিতে পারে। এই থার্ড তালাকে ডিভোর্স হচ্ছে। এবার দেখুন হিন্দু লয় যেটা এক্সিস্ট করছে আজকের দিনে, 6 মাস রিকনসিলিয়েশন পিরিয়ড, তারপরে আপনার ডিভোর্স মামলা ডেট পড়বে। তার মানে ইন এফেক্ট যা প্র্যাকটিসে হচ্ছে, যেটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হলো, যেটা নিয়ে হাওড়ার একজন মহিলা, সে এখন খ্যাতনামা হয়ে গেছে, তার হাজবেন্ড আমার কাছে এসেছিলেন তার বাচ্চাগুলোকে নিয়ে, এবং সে যা গল্প আমাকে, সে সুপ্রিম কোর্টে সম্মানই পায়নি। যখন ডিভোর্স সুপ্রিম কোর্ট বড় রায় দিয়ে দিলেন, তার আগে সে সম্মানই পায়নি। সে থাকতো আরবে, মাইগ্রেন্ট ওয়ার্কারে কাজ করতো, বাচ্চাগুলো এখানে থাকতো। বাচ্চাগুলোর মুখ থেকে আমি ওর মায়ের গল্প শুনেছি। আমি যাচ্ছি না সেসব অ্যালিগেশনের কথা, কিন্তু আমি বলছি যে আজকের দিনে যে বাস্তবতা দাঁড়িয়ে আছি আমরা, আমি শেষ করবো বা টানতে চাই, সেটা হচ্ছে এই যে আমাদের মধ্যে অর্থনৈতিক বৈষম্য বেড়েছে, আমাদের শিক্ষার হার দিনে দিনে কমছে, সরকারি শিক্ষা শেষ পথে, একেবারে ধ্বংসের পথে। তার মানে সামাজিক অবস্থান, অর্থনৈতিক অবস্থান, শিক্ষার অবস্থান, কোনো জায়গায় আমরা ইকুয়াল জায়গায় নেই। তাহলে ইকুয়ালিটি যদি সোফার আর্টিকেল 14 ইজ কনসার্ন, সেখানে যদি আমরা ইকুয়ালিটির কথা বলি, রাষ্ট্র যদি দায়িত্ব থাকে সকলকে আইনের চোখে সমানভাবে ট্রিট করবে, তখনই তো সম্ভব। যখন সবাই ইকুয়াল পেডেস্ট্রেনে আছে, একই জায়গায় নেই, তাদের মধ্যে কি করে ইকুয়ালিটি হবে? আর সেটা মাথায় রেখেই তো এই রিজার্ভেশন বা এই যা কিছু আছে তা হয়। তাহলে এখনো আমার দেশে রিজার্ভেশন আছে, এক্সিস্ট করে, সংবিধানে অ্যামেন্ডমেন্ট হয়নি। এখনো সেন্ট্রাল গভর্নমেন্ট ইউনিফর্ম সিভিল কোডের কথা ভাবতে পারেনি, যেখানে শুধুমাত্র একটা স্টেটে ইউনিফর্ম সিভিল কোড আনা যায় না। তাহলে আজকের এই যে কনসেপ্ট আজকে নিয়ে আসা হচ্ছে, বিভিন্ন নারীর অধিকারের কথা বলে বা অন্যান্য ধারণা নিয়ে আসার কথা হচ্ছে, এটা বেসিক্যালি একটা পলিটিক্যাল প্রপাগান্ডা টু অ্যাভয়েড দ্য বেসিক রেসপন্সিবিলিটি অফ দ্য স্টেট। তাহলে সেইখানে আমাদের কমব্যাট করতে হবে। আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমি দুর্ভাগ্যের বিষয় যে দেশের যে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, তার বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ তৈরি হয়েছে, তা খুব অ্যাপারেন্ট। না হলে এরকম ককরোচ জনতা পার্টি দুদিনের মধ্যে মিলিয়ন্স অফ ফলোয়ার্স হতে পারে না। না হলে সুপ্রিম কোর্টের মধ্যে ঢুকে কেউ বলতে পারে না যে আমি ডিরেক্ট করছি যে আপনি এফআইআর রেজিস্টার করুন। তার বিরুদ্ধে কেস হতেই পারে। এই কে বেড়ালে গলায় ঘন্টা বাঁধবে, সেটা একটা বড় প্রশ্ন আজকের দিনে দাঁড়িয়ে। কিন্তু আমরা এইটুকু বুঝতে পেরেছি, অ্যাটলিস্ট এসআইআর এর মামলা একদম রিসেন্ট কাট ডেভেলপমেন্ট, যেখানে সুপ্রিম কোর্ট আমাদের পশ্চিমবঙ্গের নিরিখে বলছে হ্যাঁ তুমি ইলেকশন কমিশন ভুল করেছো। ইলেকশন কমিশন মানে একটা নিরপেক্ষ সংস্থা, নিরপেক্ষ সংস্থাগুলোকে সংবিধানের মধ্যে রাখা হয়েছে এই চেকস অ্যান্ড ব্যালেন্স করার জন্যে। ভুল হবে, ভুলগুলো শোধরাতে হবে। তাহলে ইলেকশন কমিশন তার ভুল ধরছে, বলছে ঠিক আছে এই ভুলকে শোধরানোর জন্য আমি জুডিশিয়াল অফিসার অ্যাপয়েন্ট করে দিচ্ছি। তার মানে জুডিশিয়াল অফিসার তো আইনের মধ্যে নেই। 1950 সালের আইন, সেখানে বলা আছে যার 18 বছর হয়েছে, যে একটা টেরিটরিতে বাস করে, অ্যাসেম্বলি কনস্টিটিউশনের মধ্যে বাস করে, তার নাম ভোটার লিস্টে থাকবে। কিন্তু আমরা যেসব ক্রাইটেরিয়া ইলেকশন কমিশন দিল, দুর্ভাগ্যের বিষয় কোনো রাজনৈতিক দল, আমি এখানে বসেই বলছি, কোনো রাজনৈতিক দল যে অবস্থান নেওয়ার কথা ছিল সেই অবস্থান নেওয়ার সাহস দেখায়নি। আর যার কারণে আজকে আমার দেশের মধ্যেকার সাংবিধানিক সংস্থা, সকল নিরপেক্ষ সংস্থা, একটা বেআইনি সার্কুলার জারি করে বলল এই 12খানা ডকুমেন্টস নিয়ে আসতে হবে, যা আমাদের রুলসেরও বাইরে। আমাদের দেশের যে সংবিধান আছে, সেই সংবিধানে লিস্ট 1, লিস্ট 2, লিস্ট 3 তিনটে জায়গায় আইন প্রণয়নের অধিকার দেওয়া হয়েছে। সেই আইন প্রণয়নের অধিকার পার্লামেন্টের আছে, সেই আইন প্রণয়নের অধিকার স্টেট লেজিসলেশনে আছে, সুপ্রিম কোর্টের নেই, হাইকোর্টের নেই। তাহলে এই সেপারেশন অফ পাওয়ার করে দেওয়া হয়েছে, যা সংবিধানের বেসিক স্ট্রাকচারের অংশ,
সেই আইন যখন এক্সিস্ট করছে, সেই আইনকে গো বাই করে দিচ্ছে একটা সাংবিধানিক সংস্থা, সুপ্রিম কোর্ট ফুটো জগন্নাথের রোল প্লে করছে। আর যখন সুপ্রিম কোর্টকে ধরিয়ে দেওয়া হচ্ছে আপনার এই 12খানা ডকুমেন্ট যা বলেছিলেন আমার কাছে আছে, তারপরও ইলেকশন কমিশন অন্তর্ভুক্ত করছে না, তখন বলছে আচ্ছা ভুল হয়েছে, আমি জুডিশিয়াল অফিসার অ্যাপয়েন্ট করে দিচ্ছি, ট্রাইব্যুনাল করে দিচ্ছি। দিস ইজ বিয়ন্ড স্ট্যাটিউট। তার মানে সুপ্রিম কোর্ট ইন এফেক্ট আদালতে বসে আইন তৈরি করলেন। আমি যে কথা বলার চেষ্টা করছি যে কোনো সংস্থা যখন আইন মানছে না, দেশের আইন, দেশের সংবিধান, তখন যখন এই পলিটিক্যাল প্রপাগান্ডা দিয়ে আসলে স্টেটের মূল যে উদ্দেশ্য, স্টেটের মূল যে দায়িত্ব, সেখান থেকে মানুষেরকে মিসডিরেক্ট করার চেষ্টা করছে, তখন আমরা যেন শুধু ট্রিপল তালাক নিয়ে বলে না থাকি। যার জন্য শুরুতেই বললাম যে মহিলা সমিতির কর্মসূচিতে শুধুমাত্র এই ম্যারেজ ডিভোর্স নিয়ে আলোচনা হবে আমি চাই না। মূল অধিকারের প্রশ্ন হচ্ছে ইকোনমিক স্ট্রাকচার, সোশ্যাল স্ট্রাকচার, অবশ্যই তার অংশটা গুরুত্ব দিয়ে ভাবতে হবে। স্টেট যাতে যে পলিটিক্যাল প্রপাগান্ডাকে সামনে নিয়ে আসার চেষ্টা করছে সেখান থেকে সরে এসে মূল রাজনীতির দিকে, মূল সাংবিধানিক রাজনীতির দিকে আমরা ফোকাস করতে পারি, সেদিকে গুরুত্ব দিতে হবে। এই কথা বলে শেষ করলাম। আমি বোধহয় সবার উত্তর